সেখানে আরেকজন লোকও ছিল। তুমি ফিরে এসেছো। সরেন, এদিকে আসো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। এই লোকটা হলো ওজেন পরিবারের হেড বাটলার। লোকটি সরেনকে লক্ষ্য করে ভ্রু তুলল। তোমার সাথে দেখা করে ভালো লাগলো, আমাকে ডিরা বললেই হবে। সরেন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সালাম করল। আপনার সাথে প্রথমবার দেখা করে ভালো লাগছে। আমার নাম সরেন। তামিরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। সে এগিয়ে এসে আলতো করে সরেনের কাঁধে হাত রাখল। একটু দেখি তো তোমাকে। সরেন মনে মনে ভাবল, ওজেন পরিবার পুরো রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ অভিজাত পরিবার। তাদের একজন চাকর কেন আমাকে খুঁজতে আসবে? হঠাৎ তামিরা তার মুখ দুহাতে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি কি পড়তে পারো? সরিন একটু চমকে গিয়ে বলল, ছোটবেলায় একটু শিখেছিলাম। তামিরা মাথা এদিক ওদিক করে তাকিয়ে হইল। সরিন ভ্রু কুচকাল। আপনি কি বলবেন, বিষয়টা কি? সে বলল, তোমাকে ভালোভাবে বড় করা হয়েছে। তুমি একজন কাঠুরের ছেলে, তবুও পড়তে পারো। তুমি ভালো ছেলে। তারপর বলল, তুমি কি ওজেন পরিবারের জন্য কাজ করতে আগ্রহী? সরিন পুরোপুরি অবাক হয়ে গেল। কি? আমরা আমাদের এস্টেটের প্রধান লাইব্রেরি থেকে বই সরাতে যাচ্ছি। মোট প্রায় 10,000 বই আছে, যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বইও আছে। 2 বছর ধরে অন্যরা বইগুলো সরাবে, কিন্তু সাজানোর কাজটা আমরা দুজন মিলে করব। সরেন বিস্ময়ে ভাবল, লাইব্রেরি? যদি এটা ওজেন পরিবারের লাইব্রেরি হয়, তাহলে এখানে ম্যাজিশিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞান ভরা থাকবে। তামিরা নিচু স্বরে বলল, এই ব্যাপারটা শুধু তোমার পরিবার জানে। যদি একটি বইও বাইরে চলে যায় বা খবর ফাঁস হয়, তাহলে তোমার এবং তোমার পরিবারের জীবন শেষ। সরিন তার বাবা মার দিকে তাকালো। তাই তারা এত চিন্তিত ছিল। তামিরা আবার বলল, তোমার জীবন ঝুঁকিতে থাকবে বলে আমরা অনেক টাকা দেব। এমন টাকা যা তুমি স্বীকার করে কখনো উপার্জন করতে পারবে না। ভিনসেন্ট আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে বলল, আমি টাকার জন্য আপনার প্রস্তাব শুনছি না। আমি শুধু চাই আমার ছেলে তার স্বপ্ন পূরণ করুক। লোকটি জোরে হেসে উঠল। এত ভাবছ কেন? তুমি কি মনে করো ছেলেটার কোনো কেরিয়ার হবে? স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি নিজেই তো বলেছিলে সে পড়তে পারে। ভিনসেন্ট হতভম্ব হয়ে গেল। তার অতীতের স্মৃতি ভেসে উঠল। ছোটবেলায় সরিন বই পড়ছে। আলিনা তাকে মজা করে কিছু শব্দ শিখিয়েছিল। কিন্তু 6 বছর বয়সের পর সে নিজেই বই পড়ে শিখতে শুরু করেছে। ছেলেটা শান্ত, সুন্দর আর সবচেয়ে বড় কথা বুদ্ধিমান। হয়তো সে অভিজাত রক্তের। ভিনসেন্ট মাথা ঝাঁকালো। না, সরিন আমার ছেলে। একজন কাঠুরের ছেলের কাজই হলো বনে কাজ করা। কিন্তু যখন সে পাহাড়ে কাজ শুরু করল, আমি ভয় পেয়ে গেছিলাম। শেষ পর্যন্ত আমি তাকে কাঠুরের ছেলে হিসেবেই বড় করেছি। এরপর ভিনসেন্ট নিজের সম্মান ভুলে হাঁটু কেড়ে বসে তামিরার কাছে অনুরোধ করল, আপনারা এমন একজন সাধারণ মানুষ চান যে পড়তে পারে। দয়া করে আমার ছেলেকে নিন। সে ছোটবেলা থেকে পড়তে পারে আর খুব বুদ্ধিমান। কিন্তু দয়া করে তাকে বই পড়তে দিন। ভিনসেন্ট কাঁদতে লাগল। আমার কোনো টাকা দরকার নেই। তার কণ্ঠ কাঁপছিল। আমি যদি জানতাম এমন হবে, আমি কখনো অনুরোধ করতাম না। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যান। সে চিৎকার করল, আপনাদের কোনো টাকা আমার দরকার নেই। তামিরা কোনো দ্বিধাবোধ ছাড়াই চলে যেতে লাগল। মনে মনে ভাবল, কি ঝামেলা। নিজের জায়গা না জানা মানুষ। ঠিক তখনই সরেন বলল, না বাবা, আমি এটা করব। ভিনসেন্ট পুরোপুরি অবাক হয়ে গেল। সরেন? আমিরা ঘুরে তাকালো। তুমি সিরিয়াস? আমি তোমাকে ঠকাচ্ছি না। একটুও খবর ছড়ালেই তুমি মারা যাবে। ঠিক আছে, আমাকে এটা করতে দিন। সে দৃঢ়ভাবে বলল, আমি কখনো এটা ফাঁস করব না। আর কিছু হলে আমি আপনাদের দোষ দেব না। লোকটি হেসে বলল, যদি এতই ইচ্ছা থাকে, 1 সপ্তাহ পর আমি তোমাকে নিতে আসব। তার আগে মত পাল্টালে সমস্যা নেই। কিন্তু একবার ম্যানশনে ঢুকলে শেষ না হওয়া পর্যন্ত বেরোতে পারবে না। এই বলে সে চলে গেল। ভিনসেন্ট তাড়াতাড়ি জিজ্ঞেস করল, সরেন, তুমি এমন প্রস্তাবে রাজি হলে কেন? ওরা শুধু কাউকে মরার জন্য খুঁজছে। এটা আমার দোষ। আমি দায় নেব। এখনই না বলো। সরেন শান্তভাবে বলল, বাবা, আমাকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দুজনেই কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরল। চিন্তা করো না সরেন, তোমার বাবা কি তোমাকে রক্ষা করতে পারবে না? অক্ষত অবস্থায় ফিরে আসবে। আমি নিশ্চিত করব তারা আমাদের পরিবারের কারো ক্ষতি করবে না। আলিনা পাশে দাঁড়িয়ে কাঁদছিল। দৃশ্য পরিবর্তন। 1 সপ্তাহ পরে কথা অনুযায়ী তামিরা লোক পাঠালো সরিনকে নিতে। এখানে সাইন করো। ভিনসেন্ট হতভম্ব হয়ে দেখল কাগজটা মুহূর্তে নিয়ে নেওয়া হলো। সরিনকে দ্রুত গাড়িতে তুলে দেওয়া হলো। সময় কম, চলুন। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। দুজন লোক গল্প করতে করতে বসেছিল। সরিন তাদের পাত্তা দিল না। সে মনোযোগ দিল। স্পিরিট রিয়াল ব্যবহার করে সে তার বাবা মাকে দেখতে লাগল। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। মা, বাবা। সে হাত বাড়ালো, কিন্তু গাড়ি চলতে শুরু করেছে। সে ধীরে হাত নামিয়ে নিল। নিজেকে বলল, এখন ভয় পেয়ে পিছিয়ে যেও না, কারণ এটা জীবনের একবারই পাওয়া সুযোগ। অসীম শক্তিধর এই মানুষগুলোর মাঝে এটা যেন এক ধরনের দ্বিমুখী তলোয়ার। আমি কি 2 বছর টিকে থাকতে পারব? গাড়িটি দ্রুত গতিতে ছুটতে লাগল, আর ধীরে ধীরে বনভূমি পিছনে পড়ে রইল। থরিয়া রাজ্য, রাজধানী বাসা, আর তার পাশেই গ্রি শহর। অগেন্ট পরিবারের মূল বাড়ি অবস্থিত থরিয়া রাজ্যের গ্রি শহরে। একটি যোদ্ধা পরিবার যারা অর্থোডক্স তলোয়ারবাজ তৈরির জন্য বিখ্যাত। আগের প্রধান ছিলেন 3য় স্তরের অর্থোডক্স সোয়ার্ডসম্যান, আর বর্তমান প্রধান বিশপ অগেন্ট হলেন 4র্থ স্তরের অর্থোডক্স নাইট। সংক্ষেপে, তারা শহরের শক্তিশালী বাহিনীকে নিয়ন্ত্রণ করে, আর সেটাই হল অগেন্ট পরিবারের বিখ্যাত নিদর্শন।
গ্র্যান্ড অ্যাভিনিউ। সাউরিন বিস্ময়ে বাইরে তাকিয়ে রইল। পাথরে বাঁধানো রাস্তা সোজা গিয়ে পৌঁছেছে এক বিশাল ম্যানশনের সামনে। দুই পাশে সুন্দরভাবে সারিবদ্ধ গাছ আর সোনালি পাতা ধীরে ধীরে ঝরছে। গাড়িটি থেমে গেল। সে অনিচ্ছাকৃত হাঁপ ছেড়ে ফেলল। দুজন লোক বলল, ভয় পেয়েছ? এই পরিবারটা দানবে ভরা। কথা বলার সময় সাবধানে বলো। বাঁচতে চাও তো মুখ সামলে চলো। চলো, এই দিকে যেতে হবে। সাউরিন চারদিকে তাকিয়ে অবাক হয়ে ভাবল, এখন সত্যিই বাস্তব মনে হচ্ছে। এটাই দ্বিতীয় স্তরের অভিজাত পরিবার, অগেন্ট হাউস। একটু পথ পার হওয়ার পর তারা তাকে ম্যানশনের পাশের একটি টাওয়ারের মতো ভবনে নিয়ে গেল। এটা হলো বাটলারদের অফিস আর থাকার জায়গা। এখানেই তুমি থাকবে। ভেতরে তামিরা আগেই অপেক্ষা করছিল। তুমি এসে গেছো, তোমার কাজগুলো বুঝিয়ে দিই। আমার সাথে চলো। সাউরিন ব্যাগ তুলে তার পেছনে চলল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। একটি বড় কাঠের দরজা খুলে গেল। এটাই অগেন্ট পরিবারের গ্র্যান্ড লাইব্রেরি। এত বই ছিল যে ৩-৪ তলা পর্যন্ত তাক বানাতে হয়েছে। তামিরা সরাসরি কাজ বুঝিয়ে দিল। এই বইগুলো নতুন লাইব্রেরিতে সরানো হবে। তোমার কাজ হলো এগুলো সাজানো। প্রতি সপ্তাহে তুমি একটি তালিকা পাবে। সেই অনুযায়ী বই খুঁজে এনে একত্র করতে হবে। কাজের সময় সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। এর বাইরে তুমি স্বাধীন, কিন্তু বাইরে যেতে পারবে না এবং বিশেষ অনুমতি ছাড়া ম্যানশনে ঢুকতে পারবে না। বাটলারদের নিয়মকানুন অন্যরা তোমাকে শেখাবে। কোনো প্রশ্ন আছে? কথা বলতে বলতে সে তাকে কাগজের একটা গানা দিল। সাউরিন মনে মনে ভাবল, এটা সত্যি জীবনের ঝুঁকি নেওয়ার মতো সুযোগ। আমি কবে শুরু করব? আগামীকাল থেকে। পরের সকালে সাউরিন আনুষ্ঠানিক পোশাক পরে লাইব্রেরিতে ঢুকল। সে কাগজগুলো টেবিলে রেখে ভাবল, এখন বুঝতে পারছি কেন একজনকেই বই সাজানোর দায়িত্ব দেওয়া হয়। বই সাজানোর মানদণ্ড সবার এক হওয়া দরকার। যেমন হিস্ট্রি অফ সোর্সম্যানশিপ নামের বইটা কেউ রাখবে তলোয়ার বিদ্যার সেকশনে, আবার কেউ রাখবে ইতিহাসের সেকশনে। আরেকটা জিনিস বুঝেছি, সব জ্ঞান একে অপরের সাথে যুক্ত, আর যেটা সব কিছুকে যুক্ত করে সেটা হলো ইতিহাস। জ্ঞান দাঁড়িয়ে আছে একটি সরল রেখার উপর, যার নাম ইতিহাস। ইতিহাস হলো জ্ঞানের মেরুদণ্ড। ইতিহাস ভালোভাবে শিখে অন্য বিষয়গুলোতে প্রয়োগ করলে আমার শেখার গতি অনেক বেড়ে গেছে। ১০,০০০ বইয়ের মধ্যে প্রায় ৮৫০টা ইতিহাসের বই। এই ২ বছরে আমি সব পড়ব। আমার স্বপ্ন ম্যাচ হওয়া। ঠিক তখনই হালকা একটা শব্দ শোনা গেল। ডেপুটি বাটলার মনে হচ্ছে। সাউরিন দ্রুত বইটা বন্ধ করে ফেলল। আমি কাউকে দেখতে দিতে পারি না যে আমি বই পড়ছি, কারণ নিয়ম অনুযায়ী এটা অনুমতি নেই। তামিরা এসে জিজ্ঞেস করল, সব ঠিকমতো সাজিয়েছ? আবার ওভারটাইম করছো? জি স্যার, এখনও অনেক বাকি। নিজেকে বেশি ক্লান্ত করো না। যা করছো তার দায়িত্ব নিতে হবে। আমি অবশ্যই নেব স্যার। সে গভীরভাবে তাকালো, তারপর হঠাৎ ঘুরে দাঁড়ালো। সাউরিন মনে মনে চমকে উঠল, আমি কি ধরা পড়ে গেলাম? কিন্তু তামিরা শুধু তার জামার ধুলো ঝেড়ে দিল। এই লাইব্রেরিতে শুধু বাটলারই নয়, পরিবারের প্রধান আর ইয়াং মাস্টাররাও আসে। তোমার পোশাক ঠিক রাখো। অগেন্ট পরিবারের মান যেন কমে না যায়। সে ভ্রু কুচকালো, আর এই লম্বা চুলের কিছু একটা করো। জি স্যার। তামিরা চলে গেল। বাইরে হাসলেও সাউরিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে এটা ছিল ব্যাপার। আমাকে শুধু এই ২ বছর ফোকাস করতে হবে। কোনো ঝামেলায় জড়ানো যাবে না। বাবার মতো কি চুল বাঁধব? রাত নেমে এসেছে। লাইব্রেরিতে একা বসে আছে সাউরিন। শুধু তার টেবিলের আলো জ্বলছে। কিন্তু বড় সমস্যা হলো এটা খুব কঠিন। ৩ সম্রাট, ৭ রাজ্য। শুধু থরিয়া রাজ্যই এত কঠিন। আমি কিভাবে এত কিছু বুঝব? আমাকে কি সব মুখস্থ করতে হবে? না। যদি আমি যে কোনো সময় বইয়ের জ্ঞান ব্যবহার করতে চাই, তাহলে প্রতিটি ঘটনাকে স্পষ্টভাবে বুঝতে হবে। আর একটা লাইন পড়ব, কিন্তু অনেক রাত হয়ে গেছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসলো। সে টেবিলেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ কেউ তার হাতের নিচ থেকে বইটা টেনে নিল। তামিরা একটা ছোট ল্যাম্প হাতে নিয়ে বলল, কি বোকা, একটা বই নিয়ে ১ মাস ধরে পড়ে আছে। তুমি কি মনে করো শুধু পড়াশুনো করে সফল হওয়া যায়? যদি তুমি ব্যবহারিক বই পড়তে, আমি তোমাকে কাজের পর লাইব্রেরিতে আসতে দিতাম না। তবে ভালোই হয়েছে। সে চুপচাপ এসেছিল, আবার চুপচাপ চলে গেল। ইচ্ছা শক্তি আছে কিন্তু বোকা। ৩ মাস কেটে গেল। সাউরিন, বইগুলো সাজিয়েছ? সে হেসে বলল, জি স্যার, পুরো সেটটাই নিতে পারেন। ধীরে ধীরে সে কাজে অভ্যস্ত হয়ে উঠছিল। মিডদের কাছ থেকেও অনেক কিছু শিখেছে। আচ্ছা, এটা আমি নিচ্ছি। দ্বিতীয় ইয়াং মাস্টারও কি এই বইটা নিচ্ছে? কিন্তু তারা আগেরটা ফেরত দেয়নি। যদি হারিয়ে যায় সমস্যা হবে। না। লোকটা মাথা চুলকে বলল, ঠিকই বলেছ, আমরা জিজ্ঞেস করছি, কিন্তু তারা বলছে নিজেরাই ফেরত দেবে। সত্যি বলতে অভিজাতরা বই হারালে তেমন কিছু মনে করে না। শুধু আমরাই বাটলাররাই চিন্তা করি। সবচেয়ে অবাক করা বিষয় হল, বইয়ের তথ্য ফাঁস হলেও তারা গুরুত্ব দেয় না। সাউরিন ভ্রু কুচকাল। এই লাইব্রেরিতে হয়তো খুব গুরুত্বপূর্ণ বই নেই, কিন্তু তাতে কি আমি নিরাপদ? লোকটা হেসে বিদায় নিল। আমি এখন ফিরছি। ভালো কাজ করেছ। একজন অভিজাত তখনই স্বাভাবিক আচরণ করে যখন তার সত্যি সাধারণ মানুষের প্রতি সহানুভূতি থাকে। বেশিরভাগ অভিজাত তো সেই কাজগুলোর কথাই মনে রাখে না যেগুলো করতে সাধারণ মানুষ জীবন ঝুঁকিতে ফেলে। একটু ভুল করলেই মাথা যাবে। তাই চাকররা এতটাই সাবধান থাকে যে তারা ধীরে ধীরে অনুভূতিহীন আর ঠান্ডা হয়ে যায়। সে বিব্রতভাবে হেসে বলল, অভিজাতরা ভাবুক বা না ভাবুক, শান্তিতে বেঁচে থাকাই সবচেয়ে ভালো। ঠিক তখনই দরজাটা সরে খুলে গেল। ধুর,
ওই বুড়োটা আবার সরিন অবাক হয়ে তাকালো। আবার কি হচ্ছে? নীল চুল? ওটা তো কাউন্টের ছোট ছেলে রেইন। অগেন ট্রেন টলতে টলতে ঘরে ঢুকল। আজকের দিনে যদি একটু আরাম করি, কেউ তো কিছু বলবে না। এরপরই বাইরে থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো। রেইন, পালিয়ে যাওয়ার সাহস কিভাবে হলো? ধরে ফেললে আরও 100 ল্যাব দৌড়াতে হবে। ধুর। রেইন দৌড়ে সরিনের কাছে এলো। এই, তুমি কিন্তু বলবে না যে আমি এখানে আছি? সরিন কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, এই লোকটা তো বিশাল। তারপর রেইন নিজের পুরো শরীর গুজে পাশের একটা ক্যাবিনেটের নিচে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর দাড়িওয়ালা একজন লোক চিৎকার করে ঢুকল। আমি জানি তুমি এখানে লুকিয়ে আছো। এই তুমি, একটা মটরদানার মতো ছোট নীল চুলওয়ালা ছেলে এখানে ঢুকেছে, তাই না? এটা শুনে সরিন মনে মনে ভাবল, নীল চুল ছেলেটা যদি মটরদানার মতো হয় তাহলে আমি তার চোখে কি? ঘামতে ঘামতে সে বলল, আমি যা দেখেছি সে দেখতে ইয়াং মাস্টারের মতোই, কিন্তু আপনি কে জানতে পারি? লোকটা ভ্রু কুচকাল। আমি তলোয়ার শিক্ষার প্রশিক্ষক। ওই ছেলেটাকে পিটিয়ে শাস্তি করার অধিকার আমারই আছে। দ্রুত বলো কোথায় লুকিয়েছে, না হলে আগে তোমাকেই শেষ করে দেব। জি, বুঝেছি স্যার। সরিন পাশে থাকা ক্যাবিনেটের দিকে ইশারা করে বলল, ইয়াং মাস্টার ওই বুকশেলফের নিচে লুকিয়ে আছেন। ভেতরে লুকিয়ে থাকা রিন চমকে উঠল। এই, তুমি পাগল নাকি? মরতে চাও? কিন্তু ততক্ষণে দাড়িওয়ালা লোকটা তাকে টেনে বের করে ফেলল। রিন তাড়াতাড়ি বলল, মাস্টার, এটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? লোকটা কোনো কথা না বলে তাকে টেনে নিয়ে গেল। রিন এমন চিৎকার করছিল যেন জবাই করা শূকর। পাশে দাঁড়িয়ে সরিন ভ্রু কুচকে উঠল। লোকটা এত সহজে তাকে টেনে নিয়ে গেল? চল আমার সাথে। ট্রেনিং এড়িয়ে যাচ্ছিস, তোর শাস্তি দরকার। রেইন দাঁত কিচে সরিনের দিকে তাকালো। এর দাম তোমাকে দিতে হবে। সরিন অসহায়ভাবে ভাবল, যখন প্রশিক্ষকের ক্ষমতা মাস্টারের থেকেও বেশি, তখন আমার আর কি করার আছে? শোনা যায় এরপর তাকে প্রায় 1 মাস পাহাড়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছিল। প্রথম বইটা শেষ করতে 20 দিন লেগেছিল, কিন্তু সেটা পুরোপুরি বুঝে নেওয়ার পর 4 মাসে সরিন মোট 82টা বই পড়ে ফেলল। সে ভাবল, যেমনটা ভেবেছিলাম শুরুটাই সবচেয়ে কঠিন। কোনো বইতেই পুরোপুরি নতুন কিছু নেই। যদি প্রথম 200টা বই দিয়ে একটা ভিত্তি তৈরি করি, তাহলে বাকি 650টা অনেক সহজ হয়ে যাবে। ম্যাজিকের ইতিহাস পড়তে গিয়ে তার মনে সন্দেহ জাগল। এই মুহূর্তে কি ম্যাজিকের ইতিহাস পড়া ঠিক সিদ্ধান্ত? কিন্তু যেহেতু সে আগে থেকেই সবকিছুর গঠন নিয়ে পড়াশোনা করেছে, তাই তার বিশ্বাস আরও দৃঢ় হল এই পথটাই সঠিক। একজন স্কলার যেমন তত্ত্ব তৈরি করে, একজন ম্যাজও তাই করে, কিন্তু ম্যাজদের সেই তত্ত্ব বাস্তবে প্রয়োগও করতে হয়। তাই একজন ম্যাজ আসলে একজন স্কলারের মতোই। কিন্তু সব স্কলার ম্যাজ হতে পারে না, কারণ তারা ডিভাইন সেন্স বা কনশাসনেসের সেই স্তরে পৌঁছতে পারে না, যেটা হলো স্পিরিট রিয়েল। তাহলে যদি আমি আমার স্পিরিট রিয়েল ব্যবহার করে এই বইগুলোর জ্ঞান নিজের মধ্যে গ্রহণ করি, তাহলে হয়তো আমিও একজন সত্যিকারের ম্যাচ হতে পারবো। ঠিক তখনই লাইব্রেরির দরজা হঠাৎ খুলে গেল। এই, তুই? দরজায় দাঁড়িয়ে রেইন চিৎকার করছিল। এই দিনের জন্য আমি নরক যন্ত্রণা সহ্য করেছি। সরিন একটু অবাক হলো। এত জিদি? সে সত্যি ওই ঘটনার জন্য এসেছে? রেইন এগিয়ে এলো। আর কেন আসবো? জানিস আমি কত কষ্ট করেছি? বারবার পাহাড়ে উঠেছি, প্রতিবার মনে হয়েছে আঙুলে আর শক্তি নেই, আমি মরেই যাচ্ছি। তখন শুধু প্রতিশোধের কথাই ভেবেছি। সরিন ভ্রু কুচকে উঠল। এটা আমার ধারণার চেয়েও খারাপ। ওর রাগ চরমে পৌঁছেছে। রেইন চিৎকার করতে থাকলো, মুখ খোলার সাহস করিস না। তুই কি ভাবিস আমি শুধু একটু চেষ্টা করেছি? আমি তোকে বিশ্বাস করেছিলাম, তুই আমাকে সাহায্য করবি ভেবেছিলি, কিন্তু তুই আমাকে বিক্রি করে দিলি। তোদের মতো কাপুরুষ দেখলেই ঘৃণা লাগে। সরিন শান্তভাবে বলল, ওটা তেমন কিছু না, আমি শুধু সত্যিটা বলেছি। রেইন তার গলার চেপে ধরল। নিজেকে সাফাই দেওয়ার চেষ্টা করিস না। তখনই বলা উচিত ছিল যে আমার কথা শুনবি না। সরিন তার দিকে তাকালো। এমন শক্তিশালী লোকেদের সাথে যুক্তি করা সহজ নয়। সে জিভে চাপ দিল, তারপর বলল, তাহলে এখন আমি কি করব? রেইন একটু হতভম্ব হয়ে গেল। কি? এই ছেলেটা তো আমার পরিবারের বাটলার, কিন্তু এত শান্ত কেন? সে হঠাৎ হাসল। ঠিক আছে, তুই আমাকে ছোট করে দেখছিস তাই না? আমি দেখাবো আমি কে। চল আমার সাথে। নীরব রাত। দুজন একে অপরকে টানতে টানতে এগোচ্ছে। সরিন বাধ্য হয়ে তার পেছনে চলল। এটা কি ট্রেনিং গ্রাউন্ড? সে কি আমাকে মারতে নিয়ে এসেছে? যাই হোক, মারা যাওয়ার চেয়ে মার খাওয়া ভালো। আমার বাবা মার জীবন ঝুঁকি নিয়ে যে সুযোগ দিয়েছে, আমি সেটা হারাতে পারি না। রেইন একটা কাঠের তলোয়ার ছুড়ে দিল। ধর। সরিন অপ্রস্তুতভাবে ধরল কাঠের তলোয়ার। রেইন নিজেও আরেকটা ধরে আছে। ডুয়েল। তোর মতো কাপুরুষ আমি নই। যে আমাকে ছোট করে দেখে তার শাস্তি হলো আমার তলোয়ারের স্বাদ নেওয়া। সরিন চিৎকার করে বলল, কি? আমি কি করেছি কাপুরুষের মতো? রেইন বলল, তুই অগেন্ট পরিবারের চাকর, তোর কাজ ছিল এই পরিবারের সম্মান রক্ষা করা, কিন্তু তুই আমাকে আমার মাস্টারের কাছে ফাঁসিয়ে দিয়েছিস শুধু মার খাওয়ার ভয় পেয়ে। তুমি এত সহজেই বিপদে থাকা একজনকে ফাঁসিয়ে দিলে? রেনের চোখের দিকে তাকাতেই সরেন একটু কেঁপে উঠল। ওর চোখ বদলে গেছে। আমার পরিবার আমাকে উপেক্ষা করে কিনা সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তুমি আমার সাথে যা করেছ। তলোয়ার তোলো। আমাদের মধ্যে স্কিলের পার্থক্য অনেক, তাই আমি তোমাকে 3টে মুভের সুযোগ দিচ্ছি, তারপর আমি শুরু করব। এই চোখগুলো নিঃসন্দেহে ওজেন্ট পরিবারের কারো। সরিন শক্ত করে কাঠের তলোয়ারটা ধরল। কাঠের তলোয়ার খুব শক্ত। যদি কোনো হাড় ভেঙে যায়, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। কি করব? আমি কি করতে পারি? আমি যা পারি সেটাই করব। চেষ্টা করে দেখি। আমার 3টে সুযোগ আছে। সে জোরে চিৎকার করে তলোয়ার তুলল, কিন্তু রেন শুধু একবার আঘাত করতেই সরিন পুরো শরীর নিয়ে পেছনে ছিটকে গেল। 1। সরিনের হাত কাঁপতে লাগল। এটা কেমন শক্তি? তবুও থামা যাবে না। সে আবার আঘাত করল। রেন সহজেই সেটা আটকিয়ে দিল। 2। সে হেসে বলল, তুমি তলোয়ার ধরতেও জানো? সরিন দাঁত চেপে ধরল। আর একটাই সুযোগ। তার চোখ হঠাৎ জ্বলে উঠল। এবার শুরু করি। সে রেনের সব নড়াচড়া, আক্রমণের দিক সব দেখতে পাচ্ছিল, এমনকি তলোয়ারের দুর্বল জায়গাটাও।
সরেন দ্রুত সামনে ঝাঁপিয়ে পড়ল। রেন ডিফেন্সিভ ভঙ্গিতে দাঁড়াল। এই ভঙ্গি কেমন? শক্তি ব্যবহার না করলে ব্লক করা কঠিন হবে। দুটি তলোয়ার জোরে সংঘর্ষ করল। রেন খেয়ালই করল না তার তলোয়ারে ফাটল ধরেছে। সে বলল, ঠিক আছে, এই মুভের পর আমার পালা। কিন্তু পরের মুহূর্তেই তার তলোয়ার টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সে অবিশ্বাসে তাকিয়ে রইল। একই সময় সরিনের তলোয়ারও ভেঙে গেল। সে এত ক্লান্ত যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার হিসেব ঠিক হয়েছে। প্রথম আঘাতে অনুভব করলাম, দ্বিতীয় আঘাতে টাইমিং ধরলাম, তৃতীয় আঘাতে পরিকল্পনা বাস্তবায়ন করলাম। এই থান্ডার স্ট্রাইক, যেটা আমি 3 বছর ধরে অনুশীলন করছি। রেন চুপচাপ তার হাতে থাকা ভাঙা তলোয়ারের দিকে তাকিয়ে থাকল। তারপর বলল, এই। সরিন চমকে উঠল, তুমি তলোয়ার চালানো কোথায় শিখেছ? সরিন তাড়াতাড়ি বলল, এটা তলোয়ার চালানো না, এটা শুধু একটা থান্ডার স্ট্রাইক। হুঁ? আমার বাবা পাহাড়ে কাজ করেন, আমি তার সাথে কাঠ কাটতে যেতাম। আমার শরীর দুর্বল ছিল, তাই সহজে কাঠ কাটার জন্য আমি এই পদ্ধতিটা তৈরি করি। কাঠুরিরা এটাকে থান্ডার স্ট্রাইক বলে। রেইন মনে মনে ভাবল, এ কি বলছে? কাঠ কাটতে কাটতে এই টেকনিক শিখে ফেলেছে? আমি 10 বছর ধরে তলোয়ার চালাচ্ছি, এভাবে কি তলোয়ারের টেকনিক শেখা যায়? হঠাৎ তার শৈশবের স্মৃতি ভেসে উঠল। তখনও তার তলোয়ার ভেঙে গেছিল, কিন্তু এবার ভেঙেছিল তার বড় ভাই জেস। জেস, অসাধারণ! তুমি কিলিং সোয়ার্ড টেকনিক ব্যবহার করতে পারো। মাত্র 12 বছর বয়সে ওজেন্ট পরিবারের গোপন কৌশল শিখে ফেলেছ। তোমাকে শেখানোর আর কিচ্ছু নেই। সবাই তাকে ঘিরে প্রশংসা করছিল, আর ছোট রেইন মাটিতে বসেছিল। তার বাবা তাকিয়েও দেখেনি, শুধু জেসকে প্রশংসা করছিল। জেস, তুমি আমার প্রতিভার উত্তরাধিকারী। চলো, বড় করে উদযাপন করি। রেন দাঁত চেপে ধরল। কখনো এত ঘৃণা অনুভব করেনি। কেন? আমি ওর মতো হতে পারছি না কেন? বর্তমানে সরিন নার্ভাস হয়ে বলল, ইয়াং মাস্টার। রেন গর্জে উঠল, আমি এটা মেনে নেব না। সরিন চমকে উঠল, আমি কি আপনাকে রাগিয়েছি? চুপ! রেন একটা আসল তলোয়ার বের করল। তা দেখে সরিনের দিকে ছুড়ে দিল। ধরো, আমাদের অস্ত্র ভেঙে গেছে, তাই ম্যাচ শেষ হয়নি। তুমি যদি কিলিং সোয়ার্ড টেকনিক শিখে থাকো, তাহলে তোমার সাথে সেভাবেই লড়াই করা উচিত, তাই না? 1 মাস পর এখানে আসল তলোয়ার দিয়ে ডুয়েল হবে। সরিনের চোখ বড় হয়ে গেল, মুখ ফ্যাকাশে। আসল তলোয়ার? আমি তো মারা যেতে পারি। ইয়াং মাস্টার, দয়া করে আবার ভাবুন। আমি কখনো তলোয়ার চালানো শিখিনি। রেন জ্বলন্ত চোখে তাকালো। তাই তো তোমাকে সময় দিচ্ছি। যদি তুমি কাঠ কাটতে কাটতে এমন টেকনিক শিখতে পারো, তাহলে কিছু একটা বের করতেই হবে। কারণ আমি অবশ্যই তোমাকে ছাড়িয়ে যাব। দৃশ্য পরিবর্তন। পরের দিন লাইব্রেরিতে সরিন গভীর চিন্তায় পড়ে গেল। এখন বুঝতে পারছি, ওজেন্ট পরিবারের মানুষের চুল হয় কালো বা নীল। পরিবার প্রধান বিশপ ওজেন্টের চুল কালো। তার 3 ছেলে, 1 মেয়ে। বড় ছেলে কালো চুল, 6ষ্ঠ শ্রেণীর সোর্সম্যান। মেয়ে নীল চুল, কিন্তু তলোয়ার না বেছে সঙ্গীত বেছে নিয়েছে। এখন রাজপ্রাসাদের সঙ্গীত শিল্পী। দ্বিতীয় ছেলে জে ওজেন্ট, এছাড়াও জিনিয়াস। আর রেন, ও আলাদা। এত প্রতিভাবান ভাইবোনেদের মাঝেও সে ততটা প্রতিভাবান নয়। এটা সবাই জানে। সরিন মাথা চেপে ধরল, আমি ভুল করেছি। ওকে মারতে দেওয়া উচিত হয়েছিল। আমি এমন একজনের অহংকারে আঘাত করেছি যাকে সবসময় তুলনা করা হয়। অভিযাত্রা সবসময় নিজেদের শ্রেষ্ঠ ভাবে। আমি ভাবতাম জীবন মরণের ব্যাপার না হলে মরব না, কিন্তু যদি আমি মরে যাই, তাহলে আমার বাবা মা? না, এভাবে চলবে না। আমি ম্যাচ হব। পাহাড়ে থাকার জন্য আমার শারীরিক শক্তিতে আত্মবিশ্বাস আছে। যদি আত্মরক্ষা শিখি, তাহলে হয়তো বাঁচতে পারব। আমাকে সব কিছু করতে হবে। ওদিকে রেইন পাগলের মতো দৌড়াচ্ছে। আমি 100 ল্যাপ শেষ করেছি। তার মাস্টার অবাক, তোমার আগের রেকর্ডও থেকে দ্রুত। তোমার কি হয়েছে? রেইন হাঁপিয়ে হাঁপিয়ে বলল, ধুর, এটা কেমন ট্রেনিং? মাস্টার চোখ রাঙাল। কি বললে? রেইন বলল, আমি এখনও দাঁড়িয়ে আছি। আরও কঠিন কিছু নেই? মাস্টার সন্দেহের ভঙ্গিতে তাকাল। তোমার কি হয়েছে? কিছু নয়। সে মনে মনে ভাবল, আবার কি জেসের জন্য? মাস্টার বলল, ঠিক আছে, মরলে আমাকে দোষ দিও না। শুরু করি। স্কিমা একটা মানসিক গঠন। মানব শরীরের একটি কাল্পনিক চিত্র। ম্যাজিদের আছে স্পিরিট র্যালম, আর সোর্সম্যানদের আছে স্কিমা। প্রত্যেক মানুষের নিজের শরীর সম্পর্কে একটা ধারণা আছে, কিন্তু স্কিমা সেই সীমাকে চরম পর্যায়ে নিয়ে যায়। এটা আয়ত্ত করা মানে শরীরের প্রতিটি কোষকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা। একজন সোর্সম্যানের জন্য স্কিমা আয়ত্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরিন বইটা বন্ধ করল। অপেক্ষা করো, এটা তো স্পিরিট রিয়ালমের ঠিক উল্টো। আমি কি এটা চেষ্টা করব? সে চোখ বন্ধ করে নিজের চিন্তায় মনোযোগ দিল। প্রথমে আমাকে নিজেকে অনুভব করতে হবে। এই অংশটা খুবই সহজ। এটা স্পিরিট রিয়ালমের মতোই। স্পিরিট রিয়ালমে আমাকে নিজেকে মুছে ফেলতে হয়, কিন্তু স্কিমায় আমাকে নিজের অস্তিত্বের গভীরে প্রবেশ করতে হবে। এই অন্ধকার পর্দাটা সরাতে পারলেই আমি একটি স্কিমা সম্পূর্ণ করতে পারব। তবে আমি যদি পুরো শক্তি স্কিমার উপর ঢেলে দিই, তাহলে সেটা কার্যকর হবে না, কারণ এটা এখন স্পিরিট রিয়ালমের সম্পূর্ণ বিপরীত।
3 বছর আগে যে মেয়েটির সঙ্গে আমার দেখা হয়েছিল সে কি স্কিমা ব্যবহারকারী ছিল? এত অল্প বয়সে এত উচ্চ স্তরে পৌঁছানো, সে সত্যিই অসাধারণ। কাজের শিফট শেষ করার পরও সৌরেন নিজেকে বিশ্রাম নিতে দিল না, বরং তার তলোয়ার বের করে অনুশীলন শুরু করল। স্পিরিট রিয়ালমকে ভিত্তি করে যদি কিছু মৌলিক তলোয়ার চালনা শিখতে পারি তাহলে ভালো হবে। আমি প্রথমে 8 দিকের স্ল্যাশ দিয়ে শুরু করব। সে মাথার ওপর তলোয়ার উঁচু করে চিৎকার করল। প্রথমে নিচের দিকে আঘাত। তলোয়ারটি প্রবল শক্তিতে সামনে রাখা কাঠের ব্লকে আঘাত করল। একই সময় অন্যদিকে রেনও তার সমস্ত শক্তি দিয়ে তলোয়ার চালানোর অনুশীলন করছিল। থামো! সে পাগলের মতো 1 ডজনবার কাঠের ব্লকটাকে আঘাত করল। এভাবে চলতে থাকলে তোমার পেশি পুড়ে যাবে। এখনও তো পুড়ে যায়নি। ধুর, আমার পেশিগুলো ছিঁড়ে যাচ্ছে কেন? আমার হাত এখনো আলাদা হয়ে যাচ্ছে না কেন? কিথ উদ্বিগ্ন হয়ে রেনের দিকে তাকাল। সে নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলল। আমি কেন স্কিমা শিখতে পারছি না? কিছুক্ষণ পর একটা হাত এগিয়ে এসে তার আঘাত থামাল। সেও চোখের জল ফেলতে ফেলতে বলল, রেন, যথেষ্ট হয়েছে। আজকের জন্য এখানেই শেষ করি। জি মাস্টার। এরপর সে সাবধানে রেনের ক্ষতে বরফ লাগাল। তুমি কি ভাবছ? রেন কপাল কুঁচকে বলল, আমার হাত খুব ব্যথা করছে। আমি জানতাম না তুমি এত চেষ্টা করতে পারো। এখন তো দেখলে, আমাকে উঠে দাঁড়াতেই হবে। কিথ দূরের আকাশের দিকে তাকাল। তবে আমার মনে হয় তুমি বেশ ভালোই করেছ। কখনো ভেবেছ তুমি কোন জিনিসে সবচেয়ে ভালো? রেন নিচু গলায় বলল, আমি জানি না। আমি শুধু জানি আমি কিসে খারাপ। ঠিক তাই। এজন্যই তুমি জিনিয়াস নও। সে রাগে ফেটে পড়ল। এটা আর বলবেন না। আমি আগেই জানি। আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? কিথ হালকা হেসে বলল, জিনিয়াসরা জানে তারা জিনিয়াস এবং তারা কিসে সেরা। তাই তারা শুধু সেই কাজগুলোই করে যেখানে তারা 100% নিশ্চিত যে তারা ভালো করবে। কিন্তু জিনিয়াসরা আসলে যেটাকে ভয় পায় সেটা হলো অন্য কারোর অসম্ভবকে সম্ভব করার জন্য কঠোর পরিশ্রম, অসম্ভবকে চ্যালেঞ্জ করার জ্বলন্ত ইচ্ছা। সেই ইচ্ছা আর দৃঢ়তা, এটাই জিনিয়াসদের প্রকৃত শত্রু। রেন হতবাক হয়ে গেল। জিনিয়াসদের শত্রু? এতদিনে যত উৎসাহের কথা শুনেছি এর মধ্যে এই কথাগুলোই আমার সবচেয়ে ভালো লেগেছে। সে কাঁপতে থাকা হাত শক্ত করে ধরল। ঠিক আছে, যদি প্রতিভা আমার জন্মগত না হয় তাহলে আমি দাঁত চেপে পরিশ্রম করে তা অর্জন করব। আমি অবশ্যই জিতব। রেন মুঠি শক্ত করল। জিনিয়াসের স্বাভাবিক শত্রু। যদি কারো শুরু থেকেই প্রতিভা না থাকে তাহলে তাকে কঠোর পরিশ্রম করে সেটা অর্জন করতে হবে। আমি অবশ্যই জিতব। তলোয়ার চালনা কি? এটা হলো এমন সব কৌশল শেখার প্রক্রিয়া যা জীবন নিতে পারে। কিন্তু এর আরেকটা দিক হল জীবন মৃত্যুর এক উচ্চস্তরের মানসিক যুদ্ধ। কল্পনা করো এক অদৃশ্য শত্রুকে। মনে হবে শত্রু অনেক দিক থেকে আক্রমণ করবে। বাস্তবে আক্রমণের প্রধান 8টি দিক আছে। 1 মাসের মধ্যে আমি নিজেকে সেই 8টি দিক থেকে আঘাত করা এবং সেই 8টি দিক থেকে রক্ষা করার প্রশিক্ষণ দিয়েছি। আমি 1 রাউন্ড লড়লাম। তারপর সরেন কল্পনা করল সে একজন বাস্তব মানুষের সঙ্গে লড়ছে এবং তাকে প্রতিপক্ষের সব আঘাত ঠেকাতে হবে। 2টি তলোয়ার একটানা সংঘর্ষে লিপ্ত হল এত দ্রুত যে সেগুলো অর্ধচন্দ্রাকৃতি আলোর রেখা তৈরি করছিল। সাউরিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার চোখের সামনে সব তলোয়ারের দিক পরিষ্কারভাবে দৃশ্যমান হল। সে হালকা হেসে ফেলল। তাহলে এটাই সেই পথ যা তলোয়ারবাজরা বেছে নিয়েছে? তলোয়ার বিদ্যার জগৎ যা জাদুর মতোই অসীম। সে তলোয়ার তুলল, আবার নামিয়ে দিল। বাবা, মা, আমি দুঃখিত। হয়তো আমি আর ফিরতে পারব না, কিন্তু আমার কোনো আফসোস নেই। এই পথ জীবন মৃত্যুর মুখোমুখি হলেও আমি এক অসাধারণ জগৎ দেখেছি। যা হওয়ার তা হবেই। নিরিবিলি রাতের আকাশে উজ্জ্বল চাঁদের নিচে 1 মাসের সময়সীমা দ্রুত কেটে গেল। ওজেন্ট পরিবারের প্রশিক্ষণ ময়দান আলোয় ভরে গেল। রেন ধীরে ধীরে উঠানে প্রবেশ করল। চলো, শুরু করি। সে সাউরিনকে দেখে কপাল কুঁচকে বলল, মাত্র 1 মাসে? তার মধ্যে এমন এক আভা ছড়াচ্ছে? তখন তার ভঙ্গি আর ভারসাম্য একেবারে এলোমেলো ছিল। সে হয়তো কখনো তলোয়ার চালনা শেখেনি। সে দাঁত চেপে ধরল। তার উপর প্রথমবার আসল তলোয়ার ধরেও এত শান্ত। তার কি জেসের মতো প্রতিভা আছে? আমাকে জিততে হবে। রেন দ্রুত আক্রমণ করতে এগিয়ে গেল। আমাকে জিততে হবে। এসো! সৌরিন মনোযোগ দিয়ে তার তলোয়ারের পথ পর্যবেক্ষণ করল। তার তলোয়ার চালনা আমার চেয়ে অনেক উন্নত, কিন্তু আমি এটা অনুভব করতে পারছি, তলোয়ারের দিক। সে দ্রুত প্রথম আঘাত এড়িয়ে গেল। রেন সম্পূর্ণ বিস্মিত হয়ে গেল। সে তলোয়ারটা দেখছে। এই ছোকরা,
তুমি কি এই ধারালো তলোয়ারকে ভয় পাও না? সৌরিন ভ্রু কুঁচকে বলল, আমি মৃত্যুকে ভয় পাই না এটা নয়, কিন্তু সেই ভয়ের কারণ ভবিষ্যতে, আর ভবিষ্যৎ এখনও ঘটেনি। যদি তুমি পরের স্টেপ কল্পনা না করতে পারো, তাহলে একজন মানুষ পাহাড় থেকেও লাফ দিতে পারে। সে শুধু মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে না, সে তার আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। রেন আবার আক্রমণ করল। সরেন সঙ্গে সঙ্গে আক্রমণের দিক বুঝে নিল, ডান দিক। এভাবে সে সহজেই তার আঘাত প্রতিহত করতে লাগল। তবুও এমন এক দেয়াল আছে যা কৌশল দিয়ে অতিক্রম করা যায় না। একজন আক্রমণ করছে, আরেকজন প্রতিরোধ করছে, এই চক্র চলতেই থাকল। সৌরিন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছিল, কারণ রেনের প্রত্যেকটি আঘাত ছিল ভীষণ শক্তিশালী। তার তলোয়ার দ্রুত, ভারীও। তার আঘাতের গতি আমার অনুভব করার ক্ষমতাকেও ছাড়িয়ে যাচ্ছে। রেন সুযোগ মতো তার বুকে আঘাত করল। এবার সে প্রতিরোধ করতে পারল না। ধুর! সাউরিনের চোখ জ্বলে উঠল। আমি হারতে চলেছি। রেন বিন্দুমাত্র বিরতি না দিয়ে আবার আক্রমণ করল। সাউরিন মাটিতে এক হাত ভর দিয়ে তলোয়ার দিয়ে আঘাত ঠেকাল, তারপর দ্রুত পিছিয়ে গেল। সে ক্লান্ত হয়ে হাঁপাচ্ছিল। অদ্ভুত! এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পর রেন আবার শক্তিশালী আঘাত করল। সে হেসে বলল, চমৎকার! তুমি বুঝতে পেরেছ, তাই তো? এটা ওজেন্ট পরিবারের তলোয়ার বিদ্যা, মহান তলোয়ারবাজ তৈরির জন্য। তুমি কিভাবে এটা সহ্য করছ? প্রত্যেকটি আঘাতে আছে আমার রক্ত, ঘাম আর অশ্রু। আমি তোমাকে শক্তি দিয়ে চূর্ণ করে দেব। চলো শুরু করি। লড়াইয়ে কোনো বিরতি ছিল না। সরিন ভ্রু কুচকে ভাবল, সে যদি বুকে আঘাতের পর উপরের দিকে আঘাত করত, আমি দুটুকরো হয়ে যেতাম। কিন্তু সে বারবার বড় মুভমেন্ট করছে কেন? হঠাৎ সে বুঝতে পারল। আমি বুঝেছি। তার তলোয়ার চালনার প্রয়োগ সম্পর্কে ধারণা আমার ভাবনার চেয়ে অনেক কম। সে কৌশলে দক্ষ, কিন্তু ব্যবহার জানে না। তাহলে আমি তার প্রত্যাশিত যুদ্ধ ক্ষমতা কমিয়ে দেব। দুই তলোয়ার জোরে সংঘর্ষে লিপ্ত হল। এবার সাওরেন তার লড়াইয়ের ধরন বদলে ফেলল। সে আর প্রতিরক্ষা না করে আক্রমণে চলে গেল। এবং অবশ্যই এটা রেনের কল্পনার সম্পূর্ণ বাইরে ছিল। কি? সে হঠাৎ আক্রমণ করল? ও তো ক্লান্ত থাকার কথা। দূর! সব আঘাতই তো সিম্পল, তাহলে আমি এগুলো ব্লক করছি কেন? সরিন একের পর এক আঘাত করতে থাকল। ওর স্ট্যামিনা কমছে, আর আমি আমারটা ধরে রাখছি। রেন বিস্ময়ে তাকিয়ে রইল। এটা হতে পারে না, এটা অসম্ভব। তার মাথায় বারবার সেই স্মৃতি ফিরে আসতে লাগল। জেইস, তুমি অসাধারণ, আজ বড় করে উদযাপন করব। এই স্মৃতিটা তার মনে এক ধরনের জেদ আর আসক্তিতে পরিণত হয়েছিল। জেইসের সেই বিজয়ী হাসি তার মনে গভীরভাবে গেঁথে গেছিল। রিন রাগে গর্জে উঠল, দূর! আমি বিশ্বের সেরা সোর্ডসম্যান হব। হঠাৎ সে একটি ভয়ঙ্কর শক্তিশালী আঘাত করল। সরিনকে সেটা ঠেকাতে পুরো শক্তি ব্যবহার করতে হল। সে কি ছেড়ে দিল? ট্যাকটিক্সে কোনো শর্টকাট নেই। সে কি কাম? হ্যাঁ, তলোয়ারের ডিরেকশন আমি পড়তে পারছি না, খুব বেশি র্যান্ডাম। রেইন পাগলের মতো আক্রমণ চালিয়ে যেতে লাগল। তার তলোয়ার যতই কাছে আসছিল, সরিন দাঁত চেপে ধরল। তলোয়ারের পথ আমি প্রেডিক্ট করতে পারছি না, অনেক বেশি আনসার্টেনটি। রেইন আবার চিৎকার করে সামনে ঝাঁপিয়ে পড়ল। ঠিক যখন তলোয়ারটা সরিনের একেবারে কাছে, তার চোখ হঠাৎ জ্বলে উঠল। তলোয়ারটা উপরের দিক থেকে ধীরে ধীরে নেমে এসে সরাসরি মাটিতে গেঁথে গেল। সরিন জোরে জোরে শ্বাস নিতে লাগল। ফলাফল ঠিক হয়ে গেছে। রিন বিশ্বাসই করতে পারছিল না। এটা সত্যিই সম্ভব? বিজয়ী সরিন। শেষ কয়েকটা আঘাতের মধ্যে এক মুহূর্তে সে নিজের গ্রিপ বদলে তলোয়ারটা উপরের দিকে ঘুরিয়ে দিয়েছিল। এটা কেমন দানব! ওই মুহূর্তে সরিন নিজেও শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। আমি সত্যিই জিতেছি, বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এখন কি হবে? এটা ডুয়েল হলেও সে তো একটা নোবেল। আমি আবার তার প্রাইডে আঘাত করেছি। সে এখন কি করবে? কিন্তু রেইন শুধু নিচু স্বরে বলল, আমি হেরে গেছি। সে মাথা চুলকাল। আমি হেরে গেছি, আবারও হেরে গেলাম। তুমি জিতেছ। যেহেতু আমি হেরেছি, তুমি যদি আমাকে মেরে ফেলো, আমার কিছু বলার নেই। সরিন বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ রেগে উঠল, তুমি এসব কি বলছ? রেইন হতভম্ব। কি? সরিন জোরে বলল, তুমি কি সত্যিই ভাবো আমি তোমাকে মেরে ফেললে আমি বেঁচে থাকব? ইয়াং মাস্টার, কি আজে বাজে কথা বলছ? রেন বলল, না, কিন্তু আমরা তো লাইফ বাজি রেখে লড়েছি, আর আমি স্বীকার করছি আমি হেরেছি, তাই না? সরিন ঠান্ডা গলায় বলল, শুধু তুমি তোমার লাইফ বাজি রেখেছিলে, আমি বাঁচতে চাই। শুরু থেকেই আমি এই ফাইটটাকে বোকামি মনে করেছি। তুমি নিজে ট্রেনিং থেকে পালিয়েছ, এখন আমাকে ব্লেম করছো কেন? রিন রেগে চিৎকার করল, 1 মিনিট, কে কাকে ব্লেম করছে? সব তোমার জন্য। তুমি পেটি। ওই পরিস্থিতিতে প্রথমবার দেখা হলেও তোমার রেসপেক্ট দেখানো উচিত ছিল। সরিন তাকে থামিয়ে দিল।
রেসপেক্ট ছাই। কি? তুমি কি একবারও ভেবেছ তুমি আমাকে কতটা সমস্যায় ফেলেছিলে? আমি ছিলাম ফ্যামিলি হেডের ছেলে আর তার সোর্ড ইনস্ট্রাক্টরের মাঝখানে আটকে। তুমি যদি সত্যিই রেসপেক্টেবল মানুষ হতে তাহলে একজন সার্ভেন্টকে এমন অবস্থায় ফেলতে না। তুমি কি মনে করো সত্যিকারের রেসপেক্টেবল মানুষ নিজের ইনস্ট্রাক্টরকে এভাবে চ্যালেঞ্জ করে? রেইন কখনো ভাবেনি সরিন এভাবে ভাবতে পারে। তার দৃষ্টিতে এটা ছিল অনারেবল ডুয়েল। তুমি কাওয়ার্ড, লাইফ বাজি রেখে লড়ো। কিন্তু সরিনের দৃষ্টিতে তাকে জোর করে বাধ্য করা হচ্ছিল। এই গ্রাম্য ছেলে, তোমাকে শেষ করার পর তোমার বাবা মাও চিনতে পারবে না। অবশ্য রেইন এটা বুঝতেই পারেনি। তাই নাকি? সরিন ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। আমি সত্যিই ভেবেছিলাম আমি মারা যাব। রেইন ভ্রু কুচকাল। এটা কি? ডুয়েলের পর অপোনেন্টকে প্রেস করা স্বাভাবিক না? এই যে একটু আগে যে কোল্ড ব্লাডেড ওয়ারিয়ার ছিল, সে কোথায় গেল? তার সামনে এখন শুধু এক দুর্বল ছেলে, চোখে জল। এটা কি জিনিস? সে ডেফিনেটলি জিনিয়াস, কিন্তু জেইসের মতো আমাকে মক করেনি, বরং পুরো শক্তি দিয়ে আমার সামনে দাঁড়িয়েছে। এই শোনো, তোমার নাম কি? সরিন একটু চমকে গেল। আরিয়ান সরিন ইম ওরিয়া। সে নিজেও বুঝল না কেন ফুল নেম বলল। রিন হাত বাড়িয়ে দিল। চলো বন্ধু হই, কেমন? সিন চেঞ্জ। অগেন্ট ফ্যামিলির গ্র্যান্ড লাইব্রেরিতে লোকজন আসা যাওয়া করছে। সবার গায়ে একই ইউনিফর্ম। তারা বই কারিতে তুলে সাজাচ্ছে। এখন পর্যন্ত তুমি 10,453টা বইয়ের মধ্যে 7,028টি সর্ট করে ফেলেছ। তামিরা সরিনের দিকে তাকাল। ভালো কাজ। সে হেসে বলল, ধন্যবাদ স্যার, আমি 1 বছর ধরে এখানে কাজ করছি। এখন বই কমে গেছে তাই এফিসিয়েন্সি বেড়ে গেছে। আমার 850টা হিস্ট্রি বই পড়ার টার্গেট, এখন 200টা বাকি। আমি দিনে প্রায় 3টে বই পড়ি। খুব শিগগিরই আমার ফাউন্ডেশন কমপ্লিট হবে। এছাড়াও সোর্সম্যানশিপ শিখেছি আর ফিয়ারের নেচার বুঝেছি। এতে আমার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এন্ডিওরেন্স বেড়েছে। সরিন হালকা নিঃশ্বাস ফেলল। তখন আমি সত্যিই ভেবেছিলাম আমি মারা যাব। শুরুটা ধীর ছিল, কিন্তু হাল না ছাড়লে একদিন লক্ষ্য পূরণ হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেন পাশে বসে বই হাতে বলল, ওয়াও, এত বই! আমাদের ফ্যামিলি কি সব পড়েছে? সরিন শান্তভাবে বলল, ফ্যামিলি হেড আর সেকেন্ড ইয়াং মাস্টার প্রায়ই এখানে আসেন। রেন ঠোঁট বাঁকাল, স্মার্ট হওয়া নিশ্চয়ই মজার। সরিন মনে মনে ভাবল, রেন খুব ইমোশনাল, আর তার কিছু দিক বেশ কিউট। তার রুক্ষ স্বভাবের বিপরীতে আসলে সে একদম ছোট ছেলের মতো। রেন হঠাৎ বইটা ছুঁড়ে ফেলল। এত বই কেউ কিভাবে পড়ে? সরিন তাড়াতাড়ি ধরে ফেলল। নষ্ট করো না, নষ্ট হলে আমি মরে যাব। রেন একটু চমকে হেসে ফেলল। চিন্তা করো না, একটা বই কি মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান? পুরো লাইব্রেরি পুড়িয়ে দিলেও আমি তোমাকে প্রোটেক্ট করব। সরিন মাথা ধরে ফেলল। দয়া করে চুপ থাকো, তুমি কিছু না করলেই আমি সেফ থাকব। যাই হোক, আজ এখানে কেন? ট্রেনিং? বেসিক ট্রেনিং শেষ করেছি, একটু লাইব্রেরিতে পড়তে এসেছি। সরিন রাগে কাঁপছিল। তাহলে পড়াশোনা করো, এসব কি করছো? রিন নাটকীয়ভাবে বলল, আমি বোর্ড, খুব বোর্ড। সরিন ক্লান্ত হয়ে গেল। আসলে রেইন অলস নয়, সে আগুনের মতো, একবার জ্বলে উঠলে আর থামে না। যতক্ষণ একটা সুযোগ থাকে সে আবার জ্বলে উঠবেই, আর বলার অপেক্ষা রাখে না। মাত্র 10 মিনিট পরেই তারা দুজন আবার মুখোমুখি বসে। সরেন শান্তভাবে বলল, তুমি তো এখানে পড়তে এসেছিলে। পড়তে? সামনে রাখা বইয়ের স্তূপের দিকে তাকিয়ে রেন ভ্রু কুচকাল। সরেন, তুমি তো বলেছিলে তুমি মেজ হতে চাও। এত বই পড়া কি সত্যি দরকার? 800টা বই, এটা তো পাগলামি। সে শান্তভাবে জবাব দিল, অবশ্যই দরকার। আসলে আমি এখনও পিছিয়ে আছি। এখানে আসার আগে আমার পড়াশোনার কোনো সুযোগই ছিল না, কিন্তু এখন 600টা হিস্ট্রি বই শেষ করার পর বলা যায় প্রায় সবকিছুই জানি। রিন মনে মনে অবাক হয়ে গেল। প্রতিবার ওর দিকে তাকালেই অবাক হতে হয়। এত দ্রুত বই পড়ে কিভাবে? এভাবে চললে তো একদিন বইয়ের মধ্যেই ঢুকে যাবে। তাছাড়া আমারই সমবয়সী হয়েও কত বেশি পরিণত। রেন কুল দেখানোর ভান করে হাতে থাকা বইটা উল্টাতে শুরু করল। এই বইটা তো বেশ ইন্টারেস্টিং। সে পড়তে লাগল। জীবনে অন্তত একবার সবাই এ প্রশ্ন করেছে, একজন সর্ডসম্যান আর একজন মেজ লড়াই করলে কে জিতবে? সরিন হঠাৎ থেমে গেল। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি বিশ্ব ভ্রমণ করেছি। চোখ বন্ধ করলেই এখনও আতাসনা পর্বতের ৬,০০০ মিটার উচ্চতার সেই ঝলমলে দৃশ্য দেখতে পাই। কয়েক লাইন পড়েই রেন বিরক্ত হয়ে বলল, এই বইটা ভীষণ বোরিং। সরেন প্রতিবাদ করল, কি বলছো? আমি তো উপভোগ করছিলাম। উপভোগ করার কি আছে? কোনো ছবি নেই, সর্ডসম্যানশিপের কিছু নেই। সে কাছে এসে বলল, তুমি একটা পাতা ঠিকমতো পড়াও শেষ করনি, তার আগেই এই সিদ্ধান্ত? আচ্ছা, লেখক কি বলেছে, কে জিতবে? রেন একটু ভেবে বলল, দুজনে কি পাগল নাকি এমনভাবে লড়াই করবে? ঠিক তখনই জেস সামনে এসে দাঁড়াল।
অবশ্যই সর্ডসম্যানই জিতবে। দুজনেই চমকে উঠল। সরেন দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, স্বাগতম ইয়ং মাস্টার। রেন বিরক্ত হয়ে বলল, কিভাবে এত নিশ্চিত হও? সে কি আমাদের কথা শুনে ফেলেছে? জেস শান্তভাবে বইটা তুলে নিয়ে বলল, একজন সার্ভেন্ট যদি নোবেলের সন্তানের সাথে অসম্মানজনকভাবে কথা বলে তাকে সহজে ছেড়ে দেওয়া হয় না। রেন কথার মোড় ঘোরানোর চেষ্টা করল। তুমি এত নিশ্চিত কেন? তুমি নিজে সোর্সম্যান বলেই কি পক্ষ নিচ্ছ? জেস ভ্রুকুচকে বলল, কেন নিশ্চিত? এটা তো স্পষ্ট। মহাদেশে মেজদের অবস্থান দেখলেই বোঝা যায়। রেন হেসে বলল, আমরা তো ফাইটের কথা বলছি, স্টেটাসের সাথে এর কি সম্পর্ক? জেস তাকে উপেক্ষা করে সরেনের দিকে তাকাল। ওখানে দাঁড়িয়ে থাকা তুমি, কি মনে হয়? সরেন হঠাৎ ডাকা পড়ে একটু থমকে গেল। মনে মনে ভাবল, ওর উদ্দেশ্য কি? ভুল উত্তর দিলে বিপদ। সে শান্তভাবে বলল, যদি সর্ডসম্যান আর মেজ সমান দুঃখ হয়, তাহলে মেজ যদি স্পিরিট রেলমে ঢুকে যায়, সর্ডসম্যানের জেতা কঠিন। তবে যদি সর্ডসম্যান আগে আক্রমণ করে। কথা শেষ করার আগেই থামিয়ে দিল, না, তুমি ভুল, মেজ হারবে। তার কণ্ঠে ছিল সম্পূর্ণ নিশ্চয়তা। সরেন অবাক হয়ে গেল। রেন ভ্রু কুচকে বলল, তুমি সবসময় এমনই জেস। ছোটবেলা থেকেই যখন কারোর উপর রাগ হয় তখন তার প্রিয় জিনিসটা ভেঙে দিতে ভালো লাগে তোমার। জেস ঠান্ডা হেসে বলল, তুমি হিস্ট্রি পছন্দ করো তাই না? তাহলে আর্মার অব দ্য 5 গডসের কথা নিশ্চয়ই জানো, যা মেজের স্পিরিট রেলম ভেঙে দিতে পারে। আমি বলছি ম্যাজিক রেজিস্ট্যান্সের কথা। সে ব্যাখ্যা করতে লাগল, মেজের সবচেয়ে বড় শক্তি হল স্পিরিট রেলম। ওই অবস্থায় তাদের সাথে লড়া মানে গভীর সমুদ্রে হাঙরের সাথে লড়ার মতো। কিন্তু যদি সেই পরিবেশটাই ভেঙে দেওয়া যায়, তাহলেই খেলা শেষ। ম্যাজিক রেজিস্ট্যান্স সেই কাজটাই করে। যদি স্পিরিট রেলম কাজ না করে, তাহলে ম্যাজিকও কাজ করবে না। আর কেউ যদি এমন হোলি র্যালিক পড়ে থাকে, মেজ একেবারে অসহায় হয়ে যাবে। সে আরও বলল, তবে এগুলো শুধু তত্ত্ব। আগে ম্যাজিক রেজিস্ট্যান্স তৈরি হতো ড্র্যাগনের হার্ট থেকে পাওয়া মানা দিয়ে। কিন্তু ফ্রিকোয়েন্সি সমস্যা থাকায় যতই চেষ্টা করা হোক, পুরো ক্ষমতা ব্যবহার করা যায় না। এমনকি মাস্টার মেজও মাত্র ৬৫% পর্যন্ত ব্যবহার করতে পেরেছে। তাই এগুলোর দাম পুরো একটা রাজ্যের বার্ষিক বাজেটের সমান। রেন বিরক্ত হয়ে বলল, তাহলে সর্টসম্যান কিভাবে শক্তিশালী হবে? জেস বলল, সমস্যা হল ম্যাজিক রেজিস্ট্যান্স তৈরি করে মেজরাই। কি? সহজ, এর দাম বেশি, তাই এটা বানিয়ে টাকা কামানো সহজ। সে ঠোঁট বাঁকিয়ে বলল, মেজ আসলে এমন একটা পেশা যেখানে লোকেরা নিজেদের দুর্বলতাকেই বিক্রি করে। রেন বিরক্ত হয়ে বলল, এটা খুবই হাস কথা। ঠিক তখনই সরেন হালকা হেসে বলল, এটাই মেজের স্বভাব। দুজনেই অবাক হয়ে তার দিকে তাকাল। সে বলল, যেমন আপনি বললেন, ম্যাজিক রেজিস্ট্যান্স মেজরাই তৈরি করেছে। এটা শুধু মেজদের বিরুদ্ধে নয়, ম্যাজিক রেস্ট্রিক্টেড জোন তৈরি করতে, ট্রেনিংয়ে সাহায্য করতে, অনেক ভালো কাজেও ব্যবহৃত হয়। তাই শুধু এই কারণেই সর্ডসম্যানকে সুপিরিয়র বলা একটু একপাক্ষিক নয় কি? জেস দাঁত চেপে তাকাল, তারপর ঘুরে চলে গেল। তত্ত্ব আর বাস্তব আলাদা। যাই হোক, সত্য হল মেজ কখনো সর্ডসম্যানকে হারাতে পারবে না। জেস চলে যাওয়ার পর সরেন আর রেন দুজনেই হাঁপ ছেড়ে বাঁচল। সরেন হালকা হেসে বলল, আমি তো ভেবেছিলাম আজ শেষ। রেন হেসে তাকে জড়িয়ে ধরল, তুমি দারুণ সরেন। আজকের জন্য এতটুকুই। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে আমাদের চ্যানেলে, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।